ষষ্ঠ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টে যে অধ্যায় থেকে প্রশ্নগুলো করা হয়েছে, ষষ্ঠ অধ্যায়, নবম অধ্যায়, অষ্টম অধ্যায়, 1 নম্বর প্রশ্নটা দেখে নেব। প্রথমে আমরা 1 নম্বর সৃজনশীল প্রশ্নটা দেখে নিচ্ছি। রফিকের পিতা এবং রফিকের 5 বছর পূর্বে বয়সের অনুপাত ছিল 10:4 এবং 5 বছর পরে রফিকের পিতা এবং রফিকের বয়সের অনুপাত হবে 2:1। ক নম্বর প্রশ্ন, প্রদত্ত তথ্যের আলোকে দুটি সমীকরণ গঠন করো। খ নম্বর, প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে তাদের দুইজনের বর্তমান বয়স নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন, ক হতে প্রাপ্ত সমীকরণ দ্বয় লেখের সাহায্যে সমাধান করে খ এর উত্তরের সত্যতা যাচাই করো। একটি গুরুত্বপূর্ণ কথা, এখনও যারা ইংলিশ অ্যাপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই ইংলিশ অ্যাপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে যাতে করে তোমরা পরবর্তী আপডেট। ক নম্বর প্রশ্নের সমাধান করছি আমরা। ক নম্বর প্রশ্নের ছিল আমাদের প্রদত্ত তথ্যের আলোকে দুটো সমীকরণ গঠন করো। তাহলে এখানে আমরা প্রথমে লিখেছি রফিকের পিতার বর্তমান বয়স মনে করি x বছর এবং রফিকের বর্তমান বয়স y বছর। মনে করো তোমার বয়স বর্তমানে 15 বছর। তুমি যদি 5 বছর আগে তোমার বয়সের কথা চিন্তা করো তাহলে কিন্তু 5টা কী করতে হবে, বিয়োগ করতে হবে, তার মানে তোমার বয়স হবে 10 বছর। এবং যদি 5 বছর পরের বয়সের কথা তুমি চিন্তা করো তাহলে কিন্তু তোমাকে যোগ করতে হবে। এখানে যেহেতু প্রথম শর্তে আমাদের 5 বছর আগের বয়সের অনুপাতটা বলা হয়েছে, কারণ তোমরা যদি প্রশ্নের দিকে তাকাও তাহলে দেখতে পাবে যে তাদের 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 10:4। তাহলে 5 বছর আগে হওয়ার কারণে যেহেতু আমরা রফিকের পিতার বর্তমান বয়স আমরা x বছর ধরেছি, তাই 5 বছর আগে তার বয়সটা হবে আমাদের x - 5 বছর এবং রফিকের বর্তমান বয়স যেহেতু y বছর, তার মানে 5 বছর আগে তার বয়স হবে -5 এবং y - 5 এর মধ্যে অনুপাত করব। তাহলে প্রথম শর্ত অনুযায়ী আমাদের দাঁড়ায় x - 5 অনুপাত y - 5 = 10:4। এখানে x - 5টা ছিল হচ্ছে রফিকের পিতার জন্য, যার কারণে আমাদের 10:4 এর 10টা হচ্ছে রফিকের পিতার জন্য। আমরা যদি পরবর্তী লাইনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভগ্নাংশ করা হয়েছে, কারণ আমরা জানি অনুপাতের অপর নাম হচ্ছে ভগ্নাংশ। তাই পূর্ব রাশিকে আমরা লব নিয়েছি এবং উত্তর রাশিকে আমরা হর হিসেবে নিয়েছি, তার মানে x - 5 / y - 5 = 10/4। এখন আমরা যেটা করব, আর গুণ করব। আর গুণ করার আগে আমাদের 10/4 যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিতে পারি। তাহলে 10 এবং 4কে আমরা 2 দিয়ে ডিভাইড করব, তাহলে হবে 2 দ্বিগুণে 4 এবং এর উপরে হবে 5 দ্বিগুণে 10। তার মানে x - 5 / y - 5 = 5/2। 5/2 হওয়ার পর আমরা আসলে আর গুণটা করব। এখানে দেখো, আমরা যদি দ্বিতীয় যেই সমীকরণের পরে যেটা আছে ডান পক্ষে 5/2, এই 2 দিয়ে আমরা প্রথম ভগ্নাংশের লবকে গুণ করব। সো 2 দিয়ে x - 5 কে গুণ করলে 2 দিয়ে x কে গুণ করলে 2x মাইনাস 2 দিয়ে 5 কে গুণ করলে 5 গুণে 10 সমান। এবার আমরা 5 দিয়ে y - 5 কে গুণ করব। 5 এবং y গুণ করলে 5y মাইনাস 5 5 = 25। ব্র্যাকেটে তোমরা লিখে দেবে আর গুণ করে। এরপর 2x - 5y, ডান পাশে যে আমাদের 5y আছে ওটা হচ্ছে বাম পাশে চলে আসে, এটা মাইনাস হয়ে যাবে এবং বাম পক্ষে আমাদের যে -10 আছে এটা ডান পক্ষে চলে গেলে +10 হয়ে যাবে, তার মানে -25 + 10। তাহলে পরবর্তী লাইনটা আমাদের দাঁড়াবে 2x - 5y = -15। -15 কেন? -25 + 10, 25 হচ্ছে গ্রেটার নাম্বার, তার আগে মাইনাস আছে তাই এখানে মাইনাস দিতে হবে। 25 থেকে 10 মাইনাস করলে আমাদের তাহলে 15 দাঁড়াবে। এবার আমরা দ্বিতীয় শর্তে আসবো। উদ্দীপকে যদি আমরা দেখি তাহলে 5 বছর পর রফিকের পিতা এবং রফিকের বয়সের অনুপাত ছিল 2:1। তাহলে 5 বছর পর, তাহলে রফিকের পিতার বর্তমান বয়স ছিল x বছর, 5 বছর পর তার বয়স হবে x + 5 বছর। আর রফিকের বয়স ছিল y বছর, বর্তমানে আমরা ধরে নিয়েছি প্রথমে, তাহলে 5 বছর পর তার বয়স হবে y + 5 বছর। তাহলে এই দুটোর মধ্যে যদি আমরা অনুপাত করি তাহলে x + 5 অনুপাত y + 5 = 2:1। এই 2:1টা হচ্ছে আমাদের 5 বছর পরে তাদের বয়সের অনুপাত। দ্বিতীয় লাইনে যদি আমরা আসি, আমি বলেছি প্রথম শর্তেই যে অনুপাতের অপর নাম হচ্ছে ভগ্নাংশ, তাই আমাদের x + 5 / y + 5 আমরা লিখতে পারি = 2/1 বা x + 5 কে এবার আমরা 1 দ্বারা গুণ করব। x + 5 কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে এটা x + 5 থাকবে = 2 দিয়ে আমরা y + 5 কে গুণ করব। 2 দিয়ে y + 5 কে গুণ করলে হবে 2 × y = 2y + 5 দ্বিগুণে 10। এটা হচ্ছে আর গুণ করে আমরা পেয়েছি। এরপর x - 2y, ডান পাশে আমাদের যে 2y আছে তার আগে তো মনে মনে যোগ চিহ্ন আছে, তাই আমরা এটাকে যখন বাম পক্ষে নিয়ে আসবো তাই এর আগে মাইনাস সাইন হয়ে যাবে। আর বাম পক্ষে যে +5 আছে একে যদি আমরা ডান পাশে নিয়ে যাই সেটা হচ্ছে -5 হয়ে যাবে। সো এখানে দাঁড়াচ্ছে আমাদের x - 5 = 5, কারণ 10 থেকে 5 মাইনাস করলে 5 হচ্ছে। তাহলে প্রথম যে সমীকরণটা আমরা পেয়েছিলাম নির্ণয়ের সমীকরণ দ্বয়, আমাদের দুটো সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথম শর্ত থেকে আমরা সমীকরণ পেয়েছি 2x - 5y = 15 এবং মাত্র আমরা দ্বিতীয় শর্ত থেকে সমীকরণ পেলাম x -
মাইনাস টু ওয়াই ইকুয়াল টু 5 এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খ নম্বর প্রশ্নটা আমরা একটু ভালো করে দেখি। প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে তাদের দুইজনের বর্তমান বয়স নির্ণয় করতে হবে। প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করতে হলে আমার সমীকরণ লাগবে এবং এই সমীকরণ কিন্তু আমরা ক নম্বর থেকে অলরেডি পেয়ে গেছি। তাহলে আমরা খ নম্বর থেকে প্রথমে লিখব ক নং হতে পাই সমীকরণ দ্বয় 2x - 5y = -15 এবং x - 2y = 5। তাহলে প্রথমটা হচ্ছে প্রথম সমীকরণ, পরেরটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। আমরা 1 এবং 2 নম্বর সমীকরণ নামকরণ করে নিলাম। এবার আমরা 2 নং সমীকরণ হতে পাই 2 নং সমীকরণ ছিল x - 2y = 5। এই -2yটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দেব, তাহলে হবে x = 5 + 2y এবং এটা হচ্ছে আমাদের তৃতীয় সমীকরণ। আমরা 2 নং সমীকরণ থেকে x এর মান পেয়েছি x = 5 + 2y। এই মানটা আমরা 1 নং সমীকরণে বসাবো। তাহলে 1 নং সমীকরণ ছিল আমাদের 2x - 5y = -15। তাহলে 2x 2টা আমরা দেখো ঠিকই রেখেছি, x এর পরিবর্তে আমরা 2 নং সমীকরণ হতে 3 নং সমীকরণ যেটা তৈরি করেছি আমরা x এর মানটা আমরা এখানে বসিয়ে দেব। x এর মান হচ্ছে 5 + 2y। তাহলে 2 × 5 + 2y এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। এরপর কি আছে -5y = -15। পরবর্তী অংশ ঠিকঠাক আছে। দ্বিতীয় লাইনে এসে আমরা যেটা করব 2 দিয়ে 5 + 2y কে গুণ করব। 2 দিয়ে 5 কে গুণ করলে 5 দ্বিগুণে 10 যোগ 2 দিয়ে 2y কে গুণ করলে হবে 2 দ্বিগুণে 4y, সাথে আছে -5y = -15। সো এখানে 4y - 5y, 4y এর আগে প্লাস সাইন এবং 5y এর আগে হচ্ছে মাইনাস সাইন। তাহলে 4 এবং 5 এর মধ্যে 5 নাম্বারটা বড়, তাই 5 এর আগে মাইনাস আছে বলে এখানে মাইনাস রাখতে হবে, আর 5y থেকে 4y বাদ দিলে 1y হবে। এখানে আনসারটা আসবে -y = রাইট। ডান পাশে আমাদের ছিল -15 আর বাম পাশ থেকে +10টাকে ডান পাশে নিয়ে এসে আমরা লিখব -10, +10টাকে -10 করে দিলাম। তাহলে এখানে বা -y = -25 মানে -15 এবং -10 দুইটাই হচ্ছে ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা দুইটাকে যোগ করলে হবে -25। এবার উভয় পক্ষকে আমরা -1 দ্বারা গুণ করে পাই, সুতরাং y = 25। এখানে একটা কথা, সেটা হচ্ছে যে আমাদের লাস্ট লাইনে যে আগে লাইনটা আছে -y = -25, এখানে আমি একটা নোট করতে ভুল করে ফেলেছি। তোমরা এখানে একটু এটা অ্যাড করে দেবে যে উপক্ষকে -1 দ্বারা গুণ করে। এটা হচ্ছে তোমরা লাস্ট লাইনে এসে নোটটা লিখবে। সুতরাং y = 25 যেখানে লিখেছে ওখানে এসে লিখবা যেহেতু উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে, তাহলে সবকিছু ঠিকঠাক আছে। তাহলে y = আমরা পেলাম 25। এই y এর মান এবার আমরা কি করব 3 নং সমীকরণে বসাবো। তাহলে y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই x = 5 + 2y। আসলে 3 নং সমীকরণটা হচ্ছে আমাদের x = 5 + 2y। তাহলে এই y এর পরিবর্তে আমরা কি বসাবো 25 বসাবো। 2 এবং y এর মধ্যে গুণ সম্পর্ক। পরবর্তী লাইনে গিয়ে দেখো লিখেছি আমরা = 5 + 2 গুণ 25, y এর পরিবর্তে 25। তাহলে 25 দুগুণে 50, 50 এর সাথে 5 যোগ করলে হবে 55। 25 দুগুণে 50, 50 এর সাথে 5 যোগ করলে 55। তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে আমাদের 55 বছর। যেহেতু আমরা x এর মান পেয়েছি 55 এবং পিতার বর্তমান বয়স আমরা শুরুতে ধরেছিলাম x বছর, তাই পিতার বর্তমান বয়স 55 বছর এবং পুত্রের বর্তমান বয়স 25 বছর, কারণ পুত্রের বয়স ধরা হয়েছিল y আর y এর মান বের হয়েছে আমাদের 25, তাই পুত্রের বর্তমান বয়স 25 নম্বর প্রশ্ন, ক হতে প্রাপ্ত সমীকরণ দ্বয় লেখের সাহায্যে সমাধান করে খ এর উত্তরের সত্যতা যাচাই করা। আমরা ক এর উত্তরের সত্যতা যাচাই করব, তার আগে ক হতে প্রাপ্ত সমীকরণ দ্বয়কে লেখের সাহায্যে সমাধান করতে হবে। তো খ নং হতে প্রাপ্ত সমীকরণ দ্বয় তাহলে কি, গ নাম্বার শুরুতে আমরা লিখব ক হতে পাই সময় হচ্ছে 2x - 5y = -15 এবং x - 2y = 5। 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ আমরা নামকরণ করে দেব। তাহলে 1 নং সমীকরণ থেকে আমরা পাই 2x - 5y = -15। পরবর্তী লাইনে দেখো -5y কে আমরা বাম পক্ষে রেখেছি আর বাম পক্ষে যে 2x ছিল এটাকে আমরা ডান পাশে দিয়েছি, তাহলে হলো -15 - 2x। পরবর্তী সেন্স বা -5y = এই যে -15 - 2x আছে, এখান থেকে আমরা মাইনাসটা শুধু কমন নিয়েছি, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হবে 15 + 2x। তো বা 5y = 15 + 2x। এখানে যেটা করা হয়েছে তোমার উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করা হয়েছে। -1 দ্বারা -5y কে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে 5y হয়ে যাবে এবং 15 + 2x কে -1 দ্বারা গুণ করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে 15 + 2x হয়ে যাবে। পরবর্তী লাইনে এসে y = 5 এবং y এর মধ্যে আমাদের গুণ সম্পর্ক, তাই 5টা ডান পাশে চলে গিয়ে ভাগ হয়ে যাবে। y = 15 + 2x/5, 5 কে আমরা ভাগ করে দিলাম।
এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। ওকে, তো এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করি, মানে আমাদের যে ওয়াইটা আছে এখানে ওয়াই ইকুয়াল টু 15 প্লাস 5, ওয়াই এর মানটা আমাদেরকে বের করতে হবে এবং এক্স এর বিভিন্ন রকম মান নিতে হবে এবং এটা সম্পূর্ণরূপে তুমি তোমার পছন্দ মতো নিতে পারো, এক্স এর বিভিন্ন মান নিতে পারো। যেমন আমি যে ছকটা বের করেছি সেটা থেকে যদি তুমি ভালো করে তাকাও, এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করি, উপরে এক্স নিচে ওয়াই, উপরে লাইনে লেখা আছে -10, 15, 35, 55। এই মানগুলো তুমি তোমার পছন্দ মতো নেবে, নিয়ে সমীকরণ থেকে তুমি তোমার মানটা বের করে ফেলবে। যেমন আমাদের 15 প্লাস 2x/5, আমি প্রথমটা যদি তোমাদেরকে দেখিয়ে দেই, আমরা x এর মান প্রথমে নিয়েছিলাম -10, তো x এর মান যদি আমাদের -10 হয় তাহলে 15 প্লাস 2x/5, এই x এর পরিবর্তে -10 নাও তুমি, তাহলে কি হয়ে যাবে, 10 দ্বিগুণে 20 প্লাস -20 হয়ে যাবে, তার মানে উপরে দাঁড়াবে 15 -20/5, অর্থাৎ উপরে হবে -5, নিচে হবে 5, তার মানে আনসার আসবে আমাদের -1। অর্থাৎ এক্স এর তুমি মানগুলো তোমার পছন্দ মতো নেবে এবং এর উপরে ডিপেন্ড করে ওয়াই এর মানটা তোমাকে বের করে নিতে হবে। তাহলে দেখো দ্বিতীয় মানটা, এক্স এর মান আমরা যখন 15 নেব তখন ওয়াই এর মান হবে 9, এক্স এর মান যখন আমরা 35 নেব ওয়াই হবে 17, এক্স এর মান যখন 55 নেব তখন ওয়াই এর মানটা হবে আমাদের 25। এই মানগুলো আমরা পরবর্তীতে কি করব, ছক কাগজে বসিয়ে আমরা সমাধান করব। এবার 2 নং সমীকরণ হতে আমরা পাই x - 2y = 5। এখানে বা -2yটা রেখেছি, এই x এর আগে মনে মনে প্লাস আছে, ডান পাশে পাঠিয়ে দিলে হবে -x, তাহলে -2y = 5 - x বা -2y = 5 - x এর এখানে আমরা মাইনাসটা কমন নিয়েছি, তো এখানে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে ব্র্যাকেটে হবে আমাদের x - 5। এবার উভয় পক্ষকে যদি আমরা -1 দ্বারা গুণ করি তাহলে দাঁড়াবে 2y = x - 5, মানে উভয় পক্ষ থেকে মাইনাসটা উঠে যাবে। সুতরাং y এর সাথে 2টা গুণ অবস্থায় আছে, 2টাকে ডান পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে, x - 5/2, এটা হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণ। এবং এইখানে এই y এর বিভিন্ন মানের জন্য আমরা কি করব, x এর বিভিন্ন মানের জন্য আমরা এখানে y এর মান বের করব। তো নিচে ছক 2টা তোমরা খেয়াল করো, x এর মান আমরা প্রথমে নেব -9, x এর মান যদি আমরা -9 নেই তাহলে লবে আছে দেখো x - 5, x এর পরিবর্তে -9 এবং -5 মিলে হয় -14, আর -14 কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি, ভাগ করি, তাহলে হবে -7, কারণ 7 দ্বিগুণে 14, তার মানে বোঝা যাচ্ছে যে x এর মানটা যদি আমরা -9 নেই তাহলে y এর মানটা আসছে -7। একইভাবে তুমি তোমার পছন্দ মতো x এর বিভিন্ন মান নেবে, যেমন 27, 47, 55, তাহলে y এর মানগুলো হবে 11, 21 and 25। এভাবে করে আমরা কি করলাম, x এর বিভিন্ন মান ধরে y এর মানগুলো এখানে বের করে নিলাম। তোমরা এবার ছক কাগজটা খেয়াল করো, যেখানে আমরা প্রথম ছক থেকে x এবং y এর মান পেয়েছি এবং দ্বিতীয় ছক থেকে যে আমরা x এবং y এর মান পেয়েছি, এই মানগুলো আমরা যে ছক কাগজে কি করব, স্থাপন করব। তাহলে ছক কাগজে প্রথমে আমাদের কি করতে হবে, x ও x প্রাইম এবং y ও y প্রাইম দুটো অক্ষরেখা নিতে হবে, যেটা x প্রাইমকে বলা হবে x অক্ষ, y ও y প্রাইমকে বলা হবে y অক্ষ। এখানে আমরা প্রতি ঘরকে, ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে 1 একক ধরেছি এবং ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে ছক কাগজটা আমরা সম্পন্ন করেছি। দেখো প্রথম ছকে যেটা ছিল আমাদের মানগুলো, প্রথম ছকের মানগুলো ছিল আমাদের -10, -1, 59, 35, 17 এবং 55, 25, এই মানগুলো নিয়ম অনুযায়ী আমরা ছক কাগজে স্থাপন করি। একইভাবে দ্বিতীয় ছকে আমাদের যে মানগুলো ছিল সেই মানগুলো আমরা ছক কাগজে স্থাপন করে দুইটা সরলরেখা এঁকেছি এখানে। তো প্রথম ছকের মান থেকে হয়েছে প্রথম সরলরেখা, দ্বিতীয় ছকের মান থেকে হচ্ছে দ্বিতীয় সরলরেখা, এবং এই দুটি সরলরেখা পরস্পর যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে 55,25। ওকে, তার মানে 55,25-এ ছেদ করার কারণে আমাদের x এর মানটা হচ্ছে আমাদের 55 এবং y এর মান হচ্ছে 25। এই হচ্ছে আমাদের সমাধান। এবার আমরা বর্ণনাটুকু একটু ভালো করে দেখে নেব যে বর্ণনাটা আমরা কিভাবে লিখব। মনে করি x ও x প্রাইম এবং y ও y প্রাইম যথাক্রমে x ও y অক্ষ এবং 0 মূল বিন্দু। উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুকে দৈর্ঘ্যের একক ধরি। ছক 1 এর -10, -1, 59, 35, 17, 55, 25 বিন্দুগুলোকে ছক কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলোকে যোগ করে বর্ধিত করি, তাহলে সমীকরণ 1 দ্বারা নির্দেশিত সরলরেখা পাই। আবার
ছক 2 এর -9 -7 27 11 47 21 55 25 বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে বর্ধিত করি। উক্ত সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখা পূর্বোক্ত সরলরেখাকে এ বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এ হচ্ছে উভয় সরলরেখার সাধারণ বিন্দু এবং এই সাধারণ বিন্দু যে স্থানাঙ্ক সেটা হচ্ছে 55,25 উভয় সমীকরণকেই সিদ্ধ করে। লেখচিত্র থেকে দেখা যায় এ বিন্দুর ভুজ 55 এবং কোটি 25। সুতরাং নির্ণেয় সমাধান x, y = 55,25। সত্যতা যাচাই করা হলো তোমরা লিখে দেবে, তাহলে আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেল। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্ন কয়ে চলে যাব। সংক্ষিপ্ত প্রশ্ন কতে আমাদের 4টি প্রশ্ন আছে, দেখো 1 2 3 4। 1 নম্বরে বলা হয়েছে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো। 2 নম্বর প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু ও অতিভুজের অনুপাত 5:13 হলে অপর বাহু কত? কোন ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের এমন ভাবে অনুপাত লিখো যা দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। 4 নম্বর, এবিসি ত্রিভুজের AB² = BC² + CA² হলে কোন কোণটি সমকোণ হবে? তাহলে আমরা 1 নম্বর প্রশ্নের সমাধানটাকে দেখে নিচ্ছি। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করে। এটা আমরা সবাই জানি, পিথাগোরাসের উপপাদ্যটি হলো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ অতিভুজের উপর স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন কয়ের, একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু ও অতিভুজের অনুপাত 5:13 অপর বাহুটি কত? তাহলে একটি বাহু এবং অতিভুজের অনুপাত হচ্ছে 5:13। এটাকে আমরা একটা চলকের সাহায্যে লিখে নেব। মনে করি সমকোণী ত্রিভুজের একটি বাহু, প্রথমে 5:13 আছে একটি বাহু এবং অতিভুজের অনুপাত, তাহলে একটি বাহুকে আমরা নিয়েছি 5x একক এবং কোন ত্রিভুজের অতিভুজ হচ্ছে 13x একক, দুইটার সাথে আমরা চলক x নিয়েছি এবং আমাদেরকে যে অপর বাহুটা বের করতে বলেছে, তাহলে অপর বাহুর নিয়েছি আমরা হচ্ছে a একক এবং সমকোণী ত্রিভুজের বাহু সমান a একক। তাহলে সমকোণী ত্রিভুজে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি তাহলে আমাদের সূত্রটা এমন দাঁড়ায় যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, বা অতিভুজ আমরা যেটা নিয়েছি প্রথম অংশ থেকে অতিভুজ 13x, তার মানে অতিভুজের পরিবর্তে আমরা 13x লিখি, তারপর স্কয়ার দিলাম সমান লম্ব স্কয়ার। লম্ব মানে হচ্ছে আমাদের 5x², এই যে একটি বাহুকে আমরা লম্ব ধরেছি, তাহলে 5x² প্লাস ভূমিকে নিয়েছি বা অপর বাহুকে নিয়েছি আমরা হচ্ছে এখানে a, তাহলে a কে নিয়েছি আমরা ভূমি হিসেবে, তার মানে এটা হবে a²। এখানে জাস্ট আমরা মানগুলো বসিয়ে নিই, বা a² = 13x² - 5x²। ওকে, তাহলে a² = 13x² মানে হচ্ছে 13 কে 13 দিয়ে গুণ করো, 13 13 169x² বিয়োগ 5x কে হোল স্কয়ার করলে 5 5 25x²। তাহলে 169x² থেকে যদি আমরা 25x² তাহলে হবে 144x², তার মানে a² = 144x²। তাহলে a = √144x²। এখানে একটা সাইড নোট হবে, সেটা হচ্ছে আমাদের উভয় পক্ষকে বর্গমূল করে। তো এর পরবর্তী লাইন হচ্ছে আমাদের, সুতরাং a = 144x² কে যদি আমরা বর্গমূল করি, 144 এর বর্গমূল হচ্ছে 12 আর x² এর বর্গমূল হচ্ছে x। সুতরাং আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজের অপর বাহু 12x একক। 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, কোন ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্যের এমন ভাবে অনুপাত লিখো যা দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে এখানে আমরা যেটা করেছি, একটা ত্রিভুজে বাহুদের অনুপাত নিয়েছি আমরা 3:4:5 হলে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। আমরা জানি সমকোণী ত্রিভুজে যেটা অতিভুজ হবে সেটা দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়, তাই আমরা এখানে 5টাকে আমরা অতিভুজ হিসেবে নিয়েছি। তাহলে আমরা যদি সূত্র প্রয়োগ করি তাহলে হবে 3² + 4² = 5²। 5²টাকে তুমি অতিভুজ হিসেবে নেবে, যা পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের বিবৃতিকে সিদ্ধ করে। এখানে আমরা সমকোণী ত্রিভুজ অনুযায়ী পিথাগোরাসের যে উপপাদ্য প্রয়োগ করেছি সেটা হচ্ছে 3² + 4² = 5²। আসলে পিথাগোরাসের হচ্ছে এমন যে অপর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের যোগফল হবে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যোগফলের সমান। তাহলে বাম পাশে যেটা লেখা আছে আমাদের সেটা হচ্ছে যে 3² + 4²। 3² মানে 3 3 9, 4² মানে 4 4 16। তাহলে 16 সাথে 9 যোগ করলে হবে 25 এবং ডান পাশে যে 5² আছে এখানে হবে 5 5 25। তার মানে বাম পক্ষ এবং ডান পক্ষ কিন্তু আমাদের সমান হয়ে যাচ্ছে। তাহলে অনুপাতটা এমন ভাবে নিতে হবে যে প্রথম দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যোগফল হবে তৃতীয় বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমান। এবিসি ত্রিভুজের ক্ষেত্রে 4 নম্বর প্রশ্ন আমি করে নিচ্ছি। এবিসি ত্রিভুজের AB² = BC² + CA² হলে কোন কোণটি সমকোণ হবে? তাহলে এবিসি ত্রিভুজের AB² = BC² + CA² হলে কোণ থিটা হবে সমকোণ। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ
যে অতিভুজ যেহেতু আমাদের এখানে বলা হয়েছে এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মানে হচ্ছে এবি হচ্ছে আমাদের অতিভুজ। তো আমরা যদি একটা ত্রিভুজ একটা অতিভুজের জায়গায় যদি আমরা এবি লিখি দুই পাশে, তাহলে এইটার বিপরীত দিকে যে কোণটা হবে অবশ্যই সেটা সি হবে, কারণ ত্রিভুজটাই হচ্ছে আমাদের এবিসি, তাহলে সিটা বাকি থাকে। সো আমাদের কোণ সি হবে সমকোণ। সংক্ষিপ্ত প্রশ্ন খ, প্রশ্নগুলো একটু আমরা দেখে নিই আগে। 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন খয়ে আয়ত এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য কোথায়? 2 নম্বর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখো। 3 নম্বর ঘনক আর ঘনবস্তুর মধ্যে পার্থক্য কোথায়? 4 নম্বর একটি সমবৃত্তভূমিক বেলুনের ব্যাসার্ধ 3.75 সেন্টিমিটার ও উচ্চতা 11.50 সেন্টিমিটার। বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? 5 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন হয়? 6 নম্বর প্রশ্ন যে কোনো সরলরেখা একটা বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করতে পারে? 7 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন একটি চাকার ব্যাসার্ধ 34 সেন্টিমিটার হলে চাকাটি একবার ঘুরলে কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে? তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন কয়ের 1 নম্বর হচ্ছে আমাদের আয়ত এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য কোথায়। দেখো আয়ত এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য নিম্নরূপ। আয়ত কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। আয়তক্ষেত্র আয়ত দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে। 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখো। আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান 2/1 গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন ঘনক আর ঘনবস্তুর মধ্যে পার্থক্য কোথায়? ঘনক আর ঘনবস্তুর মধ্যে মূল পার্থক্য হলো তলের ক্ষেত্রফলে। ঘনকের তলগুলোর ক্ষেত্রফল অবশ্যই সমান হবে, কিন্তু ঘনবস্তুর তলগুলোর ক্ষেত্রফল সমান হতেও পারে আবার নাও হতে পারে। 4 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন একটি সমবৃত্তভূমিক বেলুনের ব্যাসার্ধ 3.75 সেন্টিমিটার এবং উচ্চতা 11.50 সেন্টিমিটার। বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? এখানে সমবৃত্তভূমিক বেলুনের ব্যাসার্ধ আমরা জানি ব্যাসার্ধকে আর ধরা হয় এবং উচ্চতার ইংরেজি হচ্ছে হাইটকে এইচ হিসেবে ধরা হয়। মনে করি বেলুনের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 3.75 সেন্টিমিটার এবং বেলুনের উচ্চতা এইচ ইকুয়াল টু 11.50 সেন্টিমিটার। তাহলে বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে আমরা জানি 2πr × r+h বর্গ একক। তাহলে 2πr আমরা এখানে মানগুলো বসিয়ে দেব 2 × π r এর মান হচ্ছে 3.75 × r+h r এর মান হচ্ছে 3.75 প্লাস h এর মান হচ্ছে 11.50 ব্র্যাকেট শেষ বর্গ সেন্টিমিটার। এখানে আমরা অ্যান্সারটা একবারে লিখে দিয়েছি। অ্যান্সারটা তোমরা কিভাবে বের করবে আমি বলে দিচ্ছি যে অ্যান্সারটা কিভাবে ক্যালকুলেট করতে হবে। 3.75 এর সাথে 11.50 তোমরা আগে যোগ করবে, যোগ করলে বের হবে 15.25। এই 15.25 কে গুণ করবে 15.25 গুণ 3.75 গুণ 2 এরপর পাই যেটা আছে পাই মান হচ্ছে 3.1416 এটা দিয়েও কিন্তু গুণ করতে হবে। সবগুলো সংখ্যা যখন আমরা গুণ করব তখন আমাদের গুণফল বের হবে 359.3196 বর্গ সেন্টিমিটার। এখানে আমরা 2 ঘর পর্যন্ত রাখবো, তাহলে 359.32 বর্গ সেন্টিমিটার। এখানে 31 ছিল উপরে, এখানে কেন 32 লিখলাম? কারণ আমাদের দশমিকের পরে যে 3 নম্বর ডিজিটটা আছে এটা হচ্ছে 9। আমরা জানি 3 নম্বর ডিজিটটা যদি 5 অথবা 5 এর থেকে বড় হয় তাহলে তার আগের যে অঙ্কটি থাকবে সংখ্যাটির সাথে আগের অঙ্কটির সাথে 1 যোগ হয়ে যায় 3 1, তাহলে এই একটা 2 হয়ে যাবে কারণ তার পরের সংখ্যাটা অঙ্কটা 9 হওয়ার কারণে। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের 359.32 বর্গ সেন্টিমিটার ব্র্যাকেটে লিখতে হবে। 5 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন হয়? একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে 5টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন হয়। অনেক সময় কম উপাত্ত দেওয়া থাকলেও বিশেষ চতুর্ভুজ আঁকা যায়, এক্ষেত্রে যুক্তি দ্বারা 5টি উপাত্ত পাওয়া যায়। 6 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো সরলরেখা একটা বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করতে পারে? আমরা জানি যে কোনো সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক 2টি বিন্দুতে ছেদ করতে পারে। 7 নম্বর প্রশ্ন একটি চাকার ব্যাসার্ধ 34 সেন্টিমিটার হলে চাকাটি একবার ঘুরলে কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে? চাকাটি একবার ঘোরা মানে কি? চাকাটি একবার ঘুরে যাওয়া মানে হচ্ছে চাকার পরিধি অতিক্রম করা। তাহলে এখানে চাকার ব্যাসার্ধ হচ্ছে r ইকুয়াল টু 34 সেন্টিমিটার। যেহেতু চাকার ব্যাসার্ধ দেওয়া আছে এবং ব্যাসার্ধ
দৈর্ঘ্যকে আমরা r দ্বারা প্রকাশ করি। আমরা জানি চাকার পরিধির সূত্র হচ্ছে বা বৃত্তের পরিধি, চাকা হচ্ছে একটা বৃত্তের মতো গোলাকার, তাহলে বৃত্তের পরিধি বা চাকার পরিধির সূত্র হচ্ছে 2πr একক। এখানে চাকার পরিধি 2πr একক লেখার পরে আমরা পাই এবং r এর মান বসাবো, তাহলে 2 × পাই × r, আর মানে হচ্ছে 34 সেন্টিমিটার সমান, এখানে পায়ের মান তোমরা বসিয়ে দেবে 3.1416, অথবা ডিরেক্ট তোমরা পায়ের মানও বসিয়ে দিতে পারো। ক্যালকুলেটরে পাই চাপলে ওরা এমনিতেই অটোমেটিক্যালি মান দেওয়া থাকবে। তাহলে শেষে আমাদের উত্তরটা বের হয়েছে 213.63 সেন্টিমিটার প্রায়। এখানে 2 ঘর পর্যন্ত নেওয়া হয়েছে, তাই আমরা এখানে প্রায় লিখব। সুতরাং চাকাটি একবারে ঘুরলে 213.63 সেন্টিমিটার অতিক্রম করবে এবং ব্র্যাকেটে লিখে দেবে প্রায়। সৃজনশীল প্রশ্ন 3, কোন বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার এবং একটি আয়তের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। ক নাম্বার প্রশ্ন, চিত্রসহ ঘড়ির সংজ্ঞা লিখো। খ নাম্বার প্রশ্ন, অঙ্কনের বিবরণ সহ উদ্দীপকের আলোকে বর্গটি আঁকো। গ নাম্বার প্রশ্ন, খ হতে অঙ্কিত বর্গের কর্ণকে উদ্দীপকের আয়তের কর্ণ ধরে আয়তটি আঁকো অঙ্কনের বিবরণ সহ। তাহলে 3 নং সৃজনশীল প্রশ্নের ক নাম্বার আমাকে বলা হয়েছে চিত্রসহ ঘড়ির সংজ্ঞা দাও। আমরা জানি, দেখো উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ, যে চতুর্ভুজে 2 জোড়া সন্নিহিত বাহু সমান তাকে ঘড়ি বলে। চিত্রে ABCD একটি ঘড়ি। খ নম্বর প্রশ্ন, অঙ্কনের বিবরণ সহ উদ্দীপকের আলোকে বর্গটি আঁকো। আমাদের উদ্দীপকে বর্গের পরিসীমা দেওয়া আছে 12 সেন্টিমিটার। বর্গের পরিসীমা মানে হচ্ছে বর্গের 4 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তো বর্গের 4 বাহুর দৈর্ঘ্য সমান যদি আমাদের 12 সেন্টিমিটার, তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত হবে? 4 দিয়ে ভাগ করতে হবে, 3 সেন্টিমিটার হবে, তাই না? দেখো আমরা খ নম্বর কিভাবে শুরু করব। দেওয়া আছে বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার। সুতরাং বর্গের এক বাহুর দৈর্ঘ্য a হলে এক বাহুর দৈর্ঘ্যকে যদি a ধরি, তাহলে 4 বাহুর দৈর্ঘ্য হবে 4a। তার মানে 4a = 12 সেন্টিমিটার। সুতরাং a সমান হবে 3 সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি আমরা 3 সেন্টিমিটার নেই, 3 সেন্টিমিটার নিয়ে আমরা নর্মালি যেভাবে করে বর্গ আঁকি সেভাবে করে আঁকবো। এবার আমরা অঙ্কনের বিবরণটা দেখে নেই। যে কোনো রশ্মি প্রথমে আমরা BE নেব, BE এর B বিন্দুতে আমরা BF লম্ব আঁকবো। এবার BE এবং BF রেখাংশকে কি করব, দেখো আমরা BE রেখাংশের উপরে কিন্তু BF লম্ব এঁকেছি, তাই না? তাহলে BE এবং BF থেকে a সমান যে 3 সেন্টিমিটার দৈর্ঘ্য আমরা নিয়েছি, দেখো a = 3 সেন্টিমিটার লেখা আছে, এটা সমান করে আমরা কি করব, BC এবং BA কেটে নেব। এবার আমরা A ও C বিন্দুকে কেন্দ্র করে a এর সমান ব্যাসার্ধ নিয়ে একই দিকে কোণ ABC এর অভ্যন্তরে, একই দিকে মানে হচ্ছে কোণ ABC এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি এবং এখানে বৃত্তচাপ দুইটি পরস্পর D বিন্দুতে ছেদ করে। A, D ও C, D যোগ করি, তাহলে ABCD আমাদের উদ্দিষ্ট বর্গ। গ নম্বর প্রশ্ন, খ হতে অঙ্কিত বর্গের কর্ণকে উদ্দীপকের আয়ত। তাহলে অঙ্কিত বর্গের কর্ণ, আমরা যে খ নম্বরে বর্গটা এঁকেছি সেই বর্গের একটা কর্ণ আঁকতে হবে এবং সেই কর্ণের দৈর্ঘ্য সমান নিতে হবে। ওকে, দৈর্ঘ্যকে পরিমাপ করতে হবে। তাহলে খ হতে পাই বর্গের বাহুর দৈর্ঘ্য আছে আমাদের কত, 3 সেন্টিমিটার। তাহলে বর্গের কর্ণর দৈর্ঘ্য হবে 3√2 সেন্টিমিটার। এখানে সূত্র ব্যবহার করা হয়েছে। তাহলে তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ। চিত্র অনুযায়ী আমরা বিশেষ নির্বাচন এবং অঙ্কনের বিবরণটা দেখে নেব। বিশেষ নির্বাচন, মনে করি আয়তের কর্ণের দৈর্ঘ্য E সমান 3√2 এবং একটি বাহু A সমান 2 সেন্টিমিটার দেওয়া আছে, আয়তটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি AE থেকে AB সমান a কেটে নেই, A বিন্দুতে AF লম্ব অফ AB আঁকে। তার মানে হচ্ছে AB রেখাংশের উপরে আমাদের AF লম্ব আঁকতে হবে। 3 নম্বর পয়েন্ট, B বিন্দুকে কেন্দ্র করে E এর সমান ব্যাসার্ধ নিয়ে AF এর উপর একটি বৃত্তচাপ আঁকি যা AF কে D বিন্দুতে ছেদ করে। 4 নম্বর পয়েন্ট, B ও D কে কেন্দ্র করে যথাক্রমে AD এবং A এর ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ নিয়ে কোণ DAB এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপ দুটি পরস্পর C বিন্দুতে ছেদ করে। 5 নম্বর পয়েন্ট, D, C এবং B, C যোগ করি, তাহলে